হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। আপনারা আমার হয়তো আগের পর্ব দেখছেন। ওই পর্বতে আমি বাংলাদেশে মালয়েশিয়া বা দেশের বাইরে যেতে হলে ইমিগ্রেশনের যে হ্যাসাল, ওই হ্যাসালটা আমি আংশিক হয়তো বুঝাইতে পারছি। বাকিটাও পরে হয়তো এই পর্বে বুঝাই দিব। যাই হোক, আমরা এখন মালয়েশিয়ার উদ্দেশ্যে রওনা দিছি। আর যারা মালয়েশিয়া যাবেন, মালয়েশিয়া যাওয়ার ক্ষেত্রে আপনাদের হালকা কিছু মালয়েশিয়ান ভাষা আর ইংলিশটা ভালোভাবে জেনে যাবেন। কারণ যেহেতু আপনি 3-4টা কান্ট্রি যদি ট্যুর থাকে বা ফ্রেশ পাসপোর্ট বা ব্ল্যাঙ্ক পাসপোর্ট থাকে, আপনারা মালয়েশিয়া ইমিগ্রেশন আটকাবে। আপনি যদি মালয়েশিয়ান ইমিগ্রেশন পুলিশকে সিঙ্গেলি কথা বলতে পারেন, তাদের মালয়েশিয়ান ভাষায় তার কাছে তাকে যদি আপনি বলেন যে আমাকে ছেড়ে দে, আমি তোর অ্যাকাউন্ট নম্বর দে, আমি তোর টাকা রিঙ্গিত পাঠাই দিই। হ্যাঁ, মালয়েশিয়ান ভাষায় বুঝাইতে বললে তাও এরা অনেক সময় ছেড়ে দেয়। কিন্তু আপনার যেহেতু আপনি বিমান থেকে যখন নামবেন, আপনি যখন সিরিয়ালে থাকবেন, লম্বা একটা সিরিয়ালে থাকবেন। এই সিরিয়ালে আপনার প্রায় 6, 7, 8টা, আমি ইমিগ্রেশনের সময় 8টা লাইন ছিল মনে হয়। এক এক লাইনে 30 থেকে 40 জনের উপরে মানুষ ছিল। এই যে দেখেন, যেটা যাইতেছে এটা কিন্তু 300 সিটের। এটা 300 সিটের বিমানে আমরা যাচ্ছি। এখানে 8 থেকে 10টা সিট হয়তো খালি আছে। 8 থেকে 10টা সিট খালি আছে, আর সবই বুকিং। আবার অন্য অন্য দেশেরও আছে। হয়তো আমরা যখন ল্যান্ড করবো তখন অন্য দেশে হয়তো ল্যান্ড করবো, তারাও ইমিগ্রেশনে ওয়েট করে। সোজা কথা, ইমিগ্রেশনে আপনি যে লাইনে দাঁড়াবেন, মিনিমাম আপনার লাইনে 30 থেকে 35 জন লোক থাকে। আবার তারপরে আপনি যদি 30 জন লোককে ওভারকাম করে যদি ইমিগ্রেশন পুলিশ আপনাকে ব্যাকে দিয়ে দেয়, তখন আপনি বুঝবেন আপনার কষ্টের সবচেয়ে বড় একটা ধাক্কা ওখানে। ঠিক তেমনই আমি ইমিগ্রেশন পার হয়ে প্রথম ধাক্কা প্রথম ধাক্কা খেলাম। আমার আগে 4টা দেশ ঘোরা ছিল, তারপরও ইমিগ্রেশন আমাকে আর একটা ইমিগ্রেশন হয়, যারা সেম ফার্স্ট এন্ট্রি নেয়, তাদের ইমিগ্রেশন হচ্ছে আলাদা হয়, আলাদা একটা রুম আছে। ওই রুমে গেলাম, আমার দেখাই দিল এই সোজা যাওয়ার জন্য। পরে আমি সোজা চলে গেলাম। সোজা আমি ওখানে যাই, দেখি যে প্রায় 30 থেকে 35 জন। ওই মানে রুমটা বেশি বড়ও না ছোটো না, 30 থেকে 35 জন, কিন্তু বসার ব্যবস্থা আছে, এসি আছে, সমস্যা নেই। কিন্তু ওই 30-35 জনের ইমিগ্রেশন নেয় হচ্ছে 2 জনে। ওদের যে ব্যবহার, আমাদের বাংলাদেশে যারা সরকারি চাকরি করে তাদের ব্যবহার সাথে ওদের ব্যবহার আরও খারাপ। যদি বলেন ব্যবহারটা কি, ব্যবহারটা হচ্ছে যেমন আপনি লাইনে অনেক টোকেন ডাকে, একটা টোকেন রাখছে ওনার সামনে, উনি একজন ইমিগ্রেশন নিতেছে, তার সাথে কথা বলতেছে বলতেছে না, বলতেছে না। উনি ওনার কথা কলিগের সাথে কথা বলতেছে, আবার গুরুত্ব দেয়, অনেক সময় দেয় না। আপনার সাথে একটা কথা বলে, উনি 1 মিনিট যদি আপনার সাথে কথা বলে, 10 মিনিট কথা বলে সাইডে, 2 মিনিট ফোনে বা ফোন টেপে। মানে আপনার মানে বাংলাদেশে সরকারি অফিসে সার্ভিস নিতে গেলে যে ব্যবহার, মানে যেমন খামখেয়ালি, ওনাদেরও আরও বেশি খামখেয়ালি। যাই হোক, আমরা কিন্তু আর কালারামপুর এয়ারপোর্টটা কিন্তু অনেক বড়। আমরা কিন্তু এক এয়ারপোর্ট, আমরা নামছিলাম সম্ভবত দুয়ে, দুয়ে থেকে আমাদের গাড়িতে এখন নিয়ে যাচ্ছে কিন্তু 1 নম্বর এয়ারপোর্ট। হ্যাঁ, আমাদের যেখানে ইমিগ্রেশন হবে, আমরা কিন্তু সেখানেই আমাদের নিয়ে যেতেছি, আমরা সেদিকে যাইতেছি, যখন চলে আসছে এখন আমরা নামবো। যাই হোক, ওইখানে যে 30 জন, যে 30 জনের ইমিগ্রেশন নেয় 2 জনে, অনেক সময় বলে কমও থাকে। আর আমি আগে থেকে জানি বা শুনেও গেছিলাম যে মালয়েশিয়ান ইমিগ্রেশনে ঝামেলা করে। আর ওনাদের সাথে বের হবার একটাই পথ, আপনার কথা বলতে হবে। কথা বলতে যদি আপনি পারেন, কথা যদি জানতে পারেন, শিখতে পারেন, তাহলে আপনি বের হইতে পারবেন। আর যদি কথা বলতে না পারেন, তাহলে আপনি বের হইতে পারবেন না, আপনাকে ওরাই ওখান থেকে ব্যাক করে বাংলাদেশে দিয়ে দিবে। কিছুদিন আগে 15 জন বাংলাদেশি, তারা একটা ক্রিকেট খেলা অনুষ্ঠানে যোগ দিবে, একটা ইনভিটেশন নিয়ে ঢোকার চেষ্টা করছিল। পরে দেখা গেলো যে ওই ইনভিটেশন লেটারটাই ফেক, তাদেরও কিন্তু ব্যাক করে বাংলাদেশে দিয়ে দিছে। এরম পুরাই, কারণ ভিজিটে গিয়ে মালয়েশিয়া অনেকে কাজ করা যায়, অনেকেই কাজই করে, যার কারণে মালয়েশিয়া বর্তমান ভিজিট বিষয়ে কড়াকড়ি। যাই হোক, আমরা যখন ওই 30 জন ওই রুমে গেলাম, 30 জনের মধ্যে ছিল, আমার সিরিয়াল ছিল আপনার 300 সম্ভবত 302 ছিল। ওখানে ইন্ডিয়ান ছিল, পাকিস্তানি ছিল, বাংলাদেশি ছিল, এই কয়জন। পরে আমি দেখলাম বৃদ্ধ এক লোককে অনেকক্ষণ দাঁড়া করে রাখছে, দাঁড়া করে রাখা মানে বসা রাখছে।
পরে বুঝতে পারলাম যে উনি এখানে কাজ করে, ওনার যে কাজের যে বৈধ পেপারসটা, এই পেপারসটা একটু বেশি, মানে যেই পেজে লাগানোর কথা ওই পেজে না লাগায় একটু দূরে লাগাইছে, যার কারণে ওনাকে অনেকক্ষণ বসায় রাখছিল। গেল। তারপরে আমার হচ্ছে 302, এবার 301 ছিল নরসিং, সরি, বাগেরহাট বাড়ি, হ্যাঁ, বাগেরহাট বাড়ি। ওনার আগে 5-6টা দেশ ঘোরা ছিল। ওনার কাছে ডলার ছিল। উনি কি করে, উনি ব্যবসা করে, কি জন্য আসছে উনি বলতেছিল ভিজিট ঘোরার জন্য আসছি। আর ওনার কাছে, ওনার তেমন প্রশ্ন করে নাই, ওনার কাছে ওনার ফিঙ্গার নিল। তারপরে ওনার কাছে সর্বশেষ দেখতে চাইলো হচ্ছে রিঙ্গিত। তখন উনি রিঙ্গিত নাই, উনি ডলার দেখালো। ওনার ডলারে মানতে নারাজ, ওনার বলে এক্সচেঞ্জ করে আনতে। পরে উনি ডলার, হয়তো আমি জানি না উনি কেন ডলার এইভাবে এক্সচেঞ্জ করে আনছে। উনি প্রথমে $100 এক্সচেঞ্জ করে আনছে। পরে ওনারা বললো যে নো, আরও লাগবে, মানে ওনাদের বাসায় বুঝাইছে। পরে আবারও উনি এক্সচেঞ্জ করে আনছে, তখন হয়তো আরও 200 আনছে। পরে ওনার দেখলাম একটা, মানে ওনার সাথে চিল্লাফাল্লা করলো। পরে উনি বেশি করে এক্সচেঞ্জ করে আনলে ওনাকে ইমিগ্রেশন সাকসেসফুল হয়েছে, ওনাকে পরে উনি যাইতে পারছে। এবার পরবর্তীতে হচ্ছে আমি তো মনে করেন মাশাআল্লাহ, আমার বয়স তো কম, বয়সও কম, চেহারা অল্প বয়স, আবার বয়স কাগজ অনুযায়ী বেশি হলেও মানে আমাকে দেখতে ছোটোখাটো, এবং আপনারা হয়তো আমার ভিডিও বা ছবি দেখছেন, আমার বয়স কম দেখা যায়। বয়স কম, তারা তো শিওর যে আমি যাই আর আসবো না। তারা আমারে বসাইলে আমার পাসপোর্ট ভালোভাবে দেখছে। আমি এর আগে সিঙ্গাপুর, থাইল্যান্ড, ভারত, নেপাল, দুবাই আমার ঘোরা ছিল। থাকার পরও যেহেতু আমি আবার গ্যাপে 3 দিনের জন্য কোনো দেশে যাই না, আর কোনো দেশে 3 দিনের বেশি থাকাও হয় না। যাই হোক, পরে উনি আমার পাসপোর্টটা এইভাবে ঘাইটে ঘুইটে দেখে পরে আমার বলছে ইংলিশে মালয়েশিয়ান ভাষায় বলছে, আমি আমি বুঝিনি, ওনার ভাষাটা বুঝিনি। পরে উনি ইংলিশে বলছে যে কী জন্য আসছে। পরে আমি বলছি ঘোরার জন্য। উনি জিজ্ঞেসে কোথায় কোথায় ঘুরবো। পরে আমি বলছি জায়গার নাম, 4টা জায়গার নাম, ওইটা আমি ইয়াতে গুগল থেকেই বের করে আমি স্ক্রিনশট দিয়েছিলাম। আর 2-3টা জায়গাটা আমার আগে থেকে মুখস্থ ছিল, বললাম। বলার পরে উনি বলছে কী করো। পরে আমি বলছি ব্যবসা করি। ব্যবসা করার পরে উনি অনেকক্ষণ 10 থেকে 15 মিনিট কি জানি ভাবলো। ওনার পাশের কলিগের সাথে কথা বললো, কলিগও কি জানি আমার পাসপোর্ট, উনি আমার পাসপোর্ট কলিগকে দেখাইলো, কলিগও হাইসে দিল। মানে ওদের ভাষা তো আর আমি বুঝি না, আর ওরা ইংলিশটাও বলে, মনে করেন 5টা যদি বলে 2টা বোঝা যায়। এ তো আরও বিপদ, কি না কি বলে। উনি আমার 10-15 মিনিট বসায় রাখার পরে হঠাৎ করে উনি বললো গো ব্যাক বাংলাদেশ। আমার তো মুখ চোখ তখন শুকিয়ে গেছে। মোবাইলটা একটু দূরে ছিল চার্জে দেওয়া। পরে আমি লাভ দিয়েছে মোবাইলটা, মানে পিছনে একটু দূরে, মানে হালকা একটু দূরে মোবাইলটা এনে। পরে আমি ওনাকে বললাম যে ম্যাডাম, আমি ব্যবসা করি, আমার পাসপোর্টে আগে দেখেন আমি ঘোরা আছে, আমি সব দেশে 3 দিন করে থাকি। মানে ইংলিশে ওনাকে ট্রান্সলেট যত যেটা না পারছে ইংলিশে বুঝাইছি। আর উনি আমাকে বলল যে এত টাকা খরচ করে ওই 3 দিনের জন্য কেউ ঘুরতে আসে না, ইউর ফেক ট্রাভেলার। মানে আমি এতটা অনেক টাকা, মানে আমি ফলস, আমি যখন কথা বলছি মিথ্যা কথা, আমি ফেক ট্রাভেলার। মানে আমি যদি ঘুরি 3 দিন এটা হলো মিথ্যা কথা। মেন উদ্দেশ্য মালয়েশিয়া থাকার জন্যই। আমি আগে হয়তো 3 দেশ, আমার অন্য দেশ যে ঘুরছি 3 দিন করে, এটা হলো থাকার জন্যই ঘুরছি। এটা হলো উনি আমাকে বুঝাইছে। তখন ওনাকে আমি বললাম আমি ব্যবসা করি। পরে আমার ট্রেড লাইসেন্স বা আমার দোকানের ছবি, তারপরে আমি আমার ভিজিটিং কার্ড এটা দেখালাম। দেখানোর পরে উনি ওই যে গো ব্যাক বলে সব কিছু দেখছে, গো ব্যাক বলে বসায় রাখছে। বসায় রাখার পরে উনি মোবাইলে ওনাদের গান শুনতেছে বা মোবাইল টিপতেছিল। পরে আবার দেখলাম যে উনি আমার, মানে এয়ার টিকিটের সাথে আমার হোটেল বুকিং ছিল, তো ওইটা উনি আবার হাত দিল, মানে হাত দিয়ে দেখলো। ওইটা আবার জানি কি মনে করে দেখলো, দেখে উনি হোটেলে ফোন দিলে তখন তারা বললো আমি একটু দেখে ফোন দিই। পরে তারা করছে কি, পরে উনি ফোনটা রাইখে দিয়ে পরে তারা দেখে পরে জিজ্ঞেসে নাম টাম জিজ্ঞেসে, পরে বলছে হয় এই নামে বুকিং হয়েছে, এরম এরম। তখন উনি আবার এটা বুকিং দেওয়ার পরে দেখছে যে না, হোটেলও 3 দিনের বুকিং আছে, আবার আমার এয়ার টিকিটও 3 দিন পরে। এখন আমি এত টাকা খরচ করে 3 দিনের জন্য আসছি। আসলে কথা কি, কেউ কোথাও ঘুরতে গেলে যেমন লং যে
স্পটগুলো, মালয়েশিয়া, চায়না, দুবাই, সৌদি, মানে আর যেটা মানে ব্যয়বহুল খরচ, হ্যাঁ, ওদের সব দেশ থেকে 3 দিনের জন্য মূলত কেউ যায় না, সবাই 7 দিনের জন্য যায়। আর 3 দিনের জন্য হয়তো ইমার্জেন্সি যাদের প্রোফাইল শক্ত তারা যায়, কিন্তু আমি বললামই তো মানে আমার চেহারার সাথে আমার ট্রাভেল হিস্ট্রি মেলে না, এটা হলো মেন। কারণ আমার অল্প বয়স, বয়স হয়তো অনেকে অনেক ক্ষেত্রে পাসপোর্টে বেশি থাকতে পারে, কিন্তু অরিজিনালি বয়স 30-এর কাছাকাছি, কিন্তু আমার চেহারা দেখলে মনে হয় 18-19 বছর বয়স। যাই হোক, উনি হোটেল বুকিংয়ের পরেও ফোন দিয়ে বলার পরেও উনি ফেক গো ব্যাক বাংলাদেশ আবারও বলার পরে উনি মানে আর একজনের ডাকলো, কারা জানি ডাকলো, মানে ডেকে বললো যে আমার একজন বাংলাদেশি আছে, নাকি এখান থেকে নিয়ে যান। এই কথা বলার পরে পরে সে আবার পরে ফোন দিয়ে বললো কয়জন, পরে উনি বললো ওয়ান, মানে একজন, মানে আমার কথা বললো, একজনের কথা বললো। তখন উনি মনে বললো, মানে ওইদিকে ভাষাটা হয় যেটা মনে হলো, উনি বললো যারা 2-3 জন দেখেন হয়নি কি একবারে আসি। আমি কিন্তু ওনার সামনে বসা, ওই মহিলাটার সামনে, হ্যাঁ, মহিলাটার সামনে আমি তখন বসা। কিছুক্ষণ পরে আবার হলো কি, ওই মহিলাটা আমার কাছে ইয়ে দেখতে চাইলো, মানে মানি মানে রিঙ্গিত দেখতে চাইলো। তখন আমার কাছে 30,000 রিঙ্গিত ছিল আর $2,500 ছিল। যেহেতু আমার $2,500 আর ভিসা কার্ডটা আমার সাথে ছিল, আর রিঙ্গিতটা ছিল আমার ব্যাগে, আমার ব্যাগটা ছোটো একটা ব্যাগে ছিল, আমি যদি 3 দিনের জন্য গেছিলাম। তখন আমি ওনারে ওই ডলার আর কার্ড দেখালাম, তখন উনি ডলার আর কার্ড দেখতে রাজি না। তখন আমি বললাম আমার কাছে মানে $3,600 কার্ডে আসছিলো, $2,500 হচ্ছে আমার কাছেই ছিল নগদে। 2,500 মানে একটু কম ছিল, 2300 2350 ছিল। আর আমি যেহেতু আগে জানি যে ইমিগ্রেশনে ঝামেলা করে, যাই হোক ইমিগ্রেশনে ঝামেলা করে এগুলো দেখতে চাই ওনাদের সাথে কথা, একমাত্র ইমিগ্রেশন পার হওয়ার মাধ্যম কথা বলতে হয়। কথা বলতে না পারলে, যেহেতু আপনি ট্রাভেলার, আপনি ঘুরবেন, আপনার কথা বলাটা জানতে হবে, না জানলে আপনি ওখান থেকে বের হইতে পারবেন না। সেক্ষেত্রে আমি তখন রিঙ্গিত নিয়ে আসলাম, আনলে পরে তখন উনি জিজ্ঞেস ওখানে কত আছে, পরে আমি বললাম 3,000। একথা বললে তখন উনি বললো যে ওকে, তখন উনি আমার ফিঙ্গার দিতে বললো, আমি ফিঙ্গার দিলাম। ফিঙ্গার দেওয়ার পরে উনি আমার পাসপোর্ট দিলে, ওই যে আমি পাসপোর্টে আমি যে 3 দিন থাকবো, যেই ডেটে ব্যাক করবো, ওইটা উনি আমার পাসপোর্টে উনি যে সিল দিল, সিলে ওখানে লিখে দিল। আবার আমার যে ভিসাটা ছিল, হ্যাঁ, এই ভিসাটা ছিল, ওইখানেও উনি লাল কালি দিয়ে এটা লিখে দিল আমি অমুক দিনে ব্যাক করব। যাই হোক, ওখান থেকে বের হয়ে আসলাম। সবচেয়ে অবাক করা কাহিনী হচ্ছে, মালয়েশিয়া ইমিগ্রেশনে পুলিশ যে ঘুষ খায় তার জ্বলজ্বন্ত প্রমাণ হচ্ছে, আমি বেরোয় আসছি, পিছন থেকে আমার এক পুলিশ আমাকে ডাক দিয়ে আমার পাসপোর্ট সব কিছু দেখতে চাইছে, আমি দেখাইছি। দেখার পর উনি আছে 100 রিঙ্গিত চাইছে, আমি দিছি। দেওয়ার পরে আমি হয়তো মনে করছি যে উনি হয়তো দিয়ে দিবে, মানে উনি কিন্তু আমার কাছে পাসপোর্ট পেপারস উনি সব নিয়ে ওনার পকেটে বসছে, উনি হয়তো রিঙ্গিত বা দেখতে চাইছে, আমাকে হয়তো দিয়ে দিবেন। আমি এটা মনে রে আমি ওনারে রিঙ্গিত 100 রিঙ্গিত দিছি। উনি কী করছে, 100 রিঙ্গিতটা পকেটে পরে আমার পাসপোর্ট ওইগুলো দিয়ে উনি কয় গো। আমি তো হতভম্ব হয়ে গেলাম, উনি কাজটা কেন করলো। তখন আমি মানে উনি আমাকে জিজ্ঞেসছিল সিঙ্গেল, আমি বললাম হ্যাঁ। উনি আমার সাইড দিয়ে আরও লোক যাইতেছিল, তাদেরকে এটা করলো না, কিন্তু আমার মানে যেখানে যাইতেছিলাম সাইড দিকে ডাইকে নিয়ে সাইড দিয়ে যাইয়া উনি আমাকে মানে সাইড থেকে সরে নিয়ে দূরে নিয়ে কাজটা করলো। পরে বাইরে এসে আমি এক পুলিশে বললাম, ওই পুলিশও দেই সেম আমার কাছে পাসপোর্ট এগুলো চাইলো, আমার কাছে রিঙ্গিত টাকা পয়সা সব উনি নিয়ে নিল। উনিও দেই যে সেম কাজটা করার জন্য চেষ্টা করতেছিল। যাই হোক, উনি যা করছে ওনারটা হয়তো না বলাটাই ঠিক হবে, যেহেতু এটা অনলাইনে থাকবে। আর পরে মানে হয়তো আপনারা অনেক বলবেন যে উনি আপনার কাছে 100 রিঙ্গিত নিল, আপনি কমপ্লেন দিলেন না। কিন্তু আমি কমপ্লেন এক পুলিশের কাছে দিছি, কিন্তু ওই এক পুলিশ সাথে আরও 2 পুলিশ চলে আসছে, ওনারা যা করছে মনে করেন সেম ওনার মতো কাজটাই ওনারা করছে। উনি হয়তো 100 রিঙ্গিত নিয়েছিল, ওনারা আমার করছে কি, 3 জনে করছে কি, বলছে গো অফিস বলে ওনার নির্জন একটা জায়গায় আমার নিয়ে আমার কাছে $2,500, 30,000 রিঙ্গিত আর কার্ডটার যা ছিল এগুলো ওনারা নিয়ে গেছে। নিয়ে এখন আমি যদি ওনাদের 3 জনকে 600 রিঙ্গিত, মানে ওনারা তো পুরোটাই নিয়ে যাবে। আমি ব্যবসা করি, আমি যদি বেশি দিন থাকি ওনারা কিছু ঝামেলা করবে না, হ্যান ত্যান আগডুম বাগডুম বুঝাইতেছিল, আমি বুঝছি ওনার কথায়। তখন আমি বললাম আমি ঘুরতে আসলাম, ঘুরে চলে যাবো, আমি আমাদের বুঝাইলাম।
কিন্তু উনি ওই যে রিঙ্গিত নিয়ে চলে যাবে, উনি ওগুলো দিবে না। তখন অনেক চিল্লে ঝামেলা টামেলা অনেক কিছু করলাম। অনেক কিছু করার পরে ওনারা মাঝে থেকে একজন বললো লেট মি ফিনিশ বলে 3 কুত্তার বাচ্চার 600 রিঙ্গিত রেখে দিছে। মানে যেহেতু রিঙ্গিত ওদের পকেটে ছিল 600 রিঙ্গিত রাখছে। যেহেতু আমি হোটেলে এসে যখন গুনলাম, গুনে দেখি 600 রিঙ্গিত আমার এখানে কম আছে, 600 রিঙ্গিত কম আছে। কারণ আমি হিসেব করছি এইভাবে, কারণ আমি এত রিঙ্গিত আমি নিয়ে আসছি, আমি শুধু 15 রিঙ্গিত দিয়ে এয়ারপোর্ট থেকে বের হয়ে 15 রিঙ্গিত দিয়ে কেএলসি সেন্টারের বাস ভাড়া দিছি। আর ওখান থেকে 2 টাকা 70 পয়সা, মানে 2 রিঙ্গিত 70 পয়সা দিয়ে আমি বুকেত বুমতাম এখানের আপনার মেট্রো টিকিট কাটছি। আমার এখানে 600 রিঙ্গিত শর্ট। তখন আমি বুঝতে পারছি যে ওরা ওই যে লেট মি ফিনিশ বইলে ও যার পকেটে রিঙ্গিত ছিল সে উপরের দিকে হেঁটে গেছিলো, আমার একটা সিঁড়িতে নিয়ে সিঁড়িতে নিয়ে গেছিলো, হেঁটে গেছে, হাইটে যাইয়া উনি এসে লেট মি ফিনিশ করে কয় গো চলে গেছে। আর আমি যে মানে আর কারোর সাথে তো না বলি, যেহেতু আগের জনের কথা বললে আমি এখানে বিপদে পড়ছি, ওনাদের কাছে বলছি, আমি যদি কারোর কাছে না বলি ওনারা আমার আন্ডারগ্রাউন্ডের ভিতর দিয়ে লিফটে কোন জায়গায় নিয়ে জানি, নিয়ে আমি বেরোই দেখি যে বাস স্টেশন। ওরা আর কি বাস স্টেশন